গঙ্গাসাগর ভারতের সব তীর্থের মধ্যে অন্যতম হলো এই গঙ্গাসাগর। তো এই গঙ্গাসাগরে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব কপিল মুনির আশ্রম। কপিল মুনি কীভাবে এখানে সেজে উঠেছে, কারণ 14 তারিখ পুণ্য স্নান আছে, সেইটা দেখানোর জন্যই আজকে আমাদের এই ভিডিও। আমরা এই ভিডিওটা আজকে করছি, পুরো নতুন রুটে যাব আমরা আজকে গঙ্গাসাগরে। কারণ সবাই জানেন যে ট্রেনে করে কাকদ্বীপ নেবে, কাকদ্বীপ থেকে ভেসেলে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়া হয়, কিন্তু আজকে আমরা এই ভিড়টাকে এড়ানোর জন্যে সম্পূর্ণ ফাঁকা রাস্তা দিয়েই যাব। আর কিভাবে যাব সেটা আপনাদের দেখাবো, তাই আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, নাহলে ভালো ভালো জিনিসগুলো আপনাদের মিস হয়ে যাবে। গুড মর্নিং, দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে ভোর 4:10 বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমাদের উদ্দেশ্য আজকে গঙ্গাসাগর গিয়ে আপনাদেরকে গঙ্গাসাগরের যে 14 তারিখ পুণ্য স্নান আছে, তার জন্য গঙ্গাসাগর কীভাবে প্রস্তুতি নিচ্ছে এবং মেলা শুরু হয়ে গেছে, সেই মেলার দৃশ্য এবং ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমাদের এই যাত্রা। তাহলে চলুন, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন 4:10। আমরা এখান থেকে যাব ক্যান্টনমেন্টে 4:37 ট্রেন, ওখান থেকে শিয়ালদা থেকে 5:20 ট্রেন ধরে আমরা যাব নামখানা থেকে জলপথে আমরা কিন্তু যাব সাগরদ্বীপে। এই সাগরদ্বীপে যেতে গেলে আপনারা 3ভাবে যেতে পারবেন। এক, অর্ধেক জলপথ, অর্ধেক ট্রেনপথ, আর একটা আছে সম্পূর্ণ জলপথ। জলপথ বলতে আপনারা বাবুঘাট থেকে লঞ্চে সরাসরি চলে যেতে পারেন, এখানে কিন্তু সময় লাগবে প্রায় 5 ঘন্টা। তাছাড়া ধর্মতলা থেকে বাস ছাড়ছে কিছু, সেই বাসও কিন্তু সম্পূর্ণ যাবে না, সেই বাসে যাওয়ার পরেও কিন্তু আপনাকে নদী পার হতে হবে, নৌকা পার হতে হবে। আমরা এসে গেছি ক্যান্টনমেন্টে। দেখুন, আমাদের ট্রেন 4:37 একদম রাইট টাইমে ঢুকে গেছে ক্যান্টনমেন্টে। আমরা ট্রেনে উঠে পড়ব। আর আজকে আমার সঙ্গী, আমার জুনিয়র নেই, আমার মিসেস আছে। আমরা দুজনেই যাচ্ছি আপনাদেরকে গঙ্গাসাগর দেখাতে। দেখুন, বনগা লোকাল দাঁড়িয়ে গেছে, জানি না কতক্ষণে ছাড়বে। আমরা এখন শিয়ালদায় এসে গেছি। শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা লোকাল হয় না, লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটাই উঠে গেছি আমরা। ট্রেনটি যেহেতু সকালবেলা যথেষ্টই ফাঁকা, দেখেই বুঝতে পারছেন, কারণ 5:20, তারপরে কিন্তু 7:14 ট্রেনটি প্রচুর ভিড় হয়। আমরা 5:20 ট্রেন ধরলাম এই জন্যই যে আমরা দিনে দিনে রিটার্ন করব। আমরা নামখানা থেকে টোটো করে চলে আসলাম ভিসেলে করে ওপারে যাওয়ার জন্যে। আমাদের অটো মাথাপিছু নিয়েছে 20 টাকা। আমাদের লঞ্চ ছাড়ার পরে দেখুন সিগালগুলো কিভাবে উড়ে উড়ে আমাদের লঞ্চের সাথে সাথে আসছে, কারণ এখান দিয়ে মুড়ি ছোড়া হচ্ছে। ওই মুড়ি খাওয়ার লোভেই কিন্তু ওরা এভাবে উড়ে উড়ে আসছে আমাদের লঞ্চের সাথে সাথে। নৌকার ভিতর থেকে ওদেরকে মুড়ি দেওয়া হচ্ছিল, যার জন্য সিগালগুলো উড়ে 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 এসে সেই জলের থেকে মুড়িগুলো খাওয়ার চেষ্টা করছিল। একটা অপরূপ সুন্দর দৃশ্য, যেটা আমাদের পশ্চিমবঙ্গেই সম্ভব, অন্য কোনো জায়গায় আছে কি না জানি না। এত সুন্দর দৃশ্য কিন্তু আমাদের দেশে দেখাটাই সম্ভব। আর দেখুন এই লঞ্চের ভিতরে ভিড়টা কেমন, প্রচুর ভিড়। এখানে 100 জন হলেই লঞ্চ ছাড়ে এবং লঞ্চ ভাড়া মাত্র 40 টাকা মাথা পিছু, এবং এই রাস্তা খুবই ফাঁকা। বলতে বলতে আমরা চলে আসলাম, আমরা এসে গেছি বেনুবনে। এখান থেকে আমরা এবার টোটো বা অটো ধরে আমাদেরকে যেতে হবে সাগরে, যেখানে আজকে আমরা দেখাবো সাগরদ্বীপের মেলা। এবং যেতে যেতে আপনাদের সাগরের যে মকর সংক্রান্তির দিন স্নান হয়, কেন স্নান করা হয় সেটা গল্পটা একটু বলে দিই। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির দিন স্নান করলে কেন এত পুণ্য লাভ হয়, বা কেনই বা লাখো লাখো লোক এই গঙ্গাসাগরের উদ্দেশ্যে ধাবিত হয়ে আসে। কারণ আমরা জানি গঙ্গোত্রীর থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবাংলায় এই সাগরে এসে মিশেছে, এবং যার জন্যে
এখানের নাম গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরের এই মিলিত জায়গাতেই লাখো লাখো লোক মকর সংক্রান্তির দিন স্নান করতে আসে। রাজা সাগরের 60,000 পুত্র মোক্ষ লাভ করেছিল এখানে। এখানে মকর সংক্রান্তির দিন স্নান করলে নাকি 100টি অশ্বমেধ যজ্ঞ এবং 1000 গোদান করার সমান পুণ্য লাভ করা যায়। তাই জন্যেই এখানে লাখো লাখো লোক আসে এখানে স্নান করতে এবং পুণ্য লাভ করতে। আজকে আমরা সেই মোক্ষ লাভের জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যে সেখানে কিভাবে যাবেন, নতুন পথে তারা কিভাবে সেজে উঠেছে সেই সব দেখানোর জন্যে। তাহলে চলুন আমার সাথে, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানে এত ভিড় কেন বুঝতে পারছি না, দেখে নিতে হবে কি আছে এখানে। লাইনও পড়েছে, চলুন। এখানে আর কিছুই না, এখানে ওনারা নাম এন্ট্রি করছে না, কজন আছে সেই হিসাবে একটা করে গাড়ি দিয়ে দিচ্ছে, এবং গাড়ি ভাড়া মানে টোটো ভাড়া 60 টাকা করে, সেটাই বলে দিচ্ছে, আর কিছুই না। তবে 60 টাকা এখানে ভাড়াটা একটু বেশি লাগলেও যাত্রাপথ এতটাই, আমার মনে হয় ভাড়াটা ঠিকই আছে। কারণ প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগলো আমাদের আসতে। আমরা এসে গেছি গঙ্গাসাগর মেলায়। এসেই দেখতে পেলাম এখানে নাগা সন্ন্যাসীরা তাদের নিজেদের জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে বসে গেছে নিজেদের জায়গায়। দেখতেই পাচ্ছেন, এদিকে নাগা সন্ন্যাসী, বাদিকে ডান দিকে দুদিকেই। আর মেলার পূর্ণ স্নান এখন 14 তারিখ, আজকে 9 তারিখ জানুয়ারির, কিন্তু এখনই গঙ্গাসাগরে কিন্তু ভালোই ভিড়। চলুন, সামনেই দেখতে পাচ্ছেন কপিলমুনির মন্দির। আমরা মন্দিরের ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। এই যে এখানে দান নেওয়ার জন্য কিন্তু এনারা আগে থেকেই এসে বসে পড়েছে। কপিলমুনির আশ্রমে এসেছি, একটি ছোট ভাই বলল মাথায় টিপ পরাবে, তাই পরে নিলাম আমরা। ভিড়টা দেখুন, কপিলমুনির আশ্রমের সামনে প্রচুর ভালোই ভিড় আছে, কারণ সবাই পুজো দেওয়ার জন্য ঢুকছে। চলুন আপনাদেরকে কপিলমুনির আশ্রমের ভিতরে কি কি আছে দর্শন করাই। অনেকেই আছেন আসতে পারেন না, তাদের জন্যে আমার এই ভিডিওগুলো। চলুন মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের দেখাই। দেখুন, ঢুকেই সবার সামনে আছে নৃসিংহ। কি সুন্দর অপরূপ মূর্তিটা, তার পাশে রাধা কৃষ্ণ, অপরূপ সুন্দর মুখগুলো প্রতিকটা মূর্তির। তার পাশে বজরংবলী, তার পাশে আছে রাম সীতা, এবং রাম সীতার পাশে কিন্তু আছে কপিলমুনির মূর্তি। এই যে দেখছেন, সবাই এখানে কিন্তু পুজো দিচ্ছে। পুজোর ডালা কোথায় পাবেন সবই দেখাবো। দেখুন কি অপরূপ মূর্তি, সুন্দর। এখানে পুজো চলছে, ভক্তরা সব লাইন দিয়ে এসে এখানে পুজো দিচ্ছে। তবে এখানে পুজো দেওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম, নিয়ে ছুঁয়ে দিচ্ছে না। দেখুন কিভাবে পুজোটা হচ্ছে এখানে। পুজো দেওয়া হয়ে গেলে এগিয়ে চলুন দেখাই সামনে কি আছে। দেবাদিদেব মহাদেব এখানে রয়েছে। দেখুন মা দুর্গা, দেখুন খুব সুন্দর। আর এখানে আছেন আমাদের মা কালী, মায়ের অপরূপ একটু মূর্তি, দেখুন খুব সুন্দর। এই হচ্ছে টোটাল মন্দিরের ভিতর। পুরো মন্দিরের ভিতরটাই আপনাদের দেখালাম।
আজকে 9 তারিখ, তাই এখানে কিন্তু হাঁটা যাচ্ছে বা খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারলাম। এরপরে কিন্তু ভিড় বাড়বে। সামনে দেখতে পাচ্ছেন বাস দিয়ে সব মন্দিরের আশেপাশটা পুরোই বেঁধে ফেলা হয়েছে, কারণ বাসের ভিতর দিয়ে সবাইকে আসতে হবে। এবার আপনাদেরকে দেখাই কপিলমুনির আশ্রমের পুরো ছবিটা। দেখুন দূর থেকে, সামনে এই যে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, কারণ এরপরে কিন্তু লক্ষ লক্ষ লোক আসবে, তাই জন্য বাঁশ বাঁধা। এর সামনে দেখতে পাচ্ছেন গেট নম্বর 1, গেট নম্বর 2, এগুলো সব পুজো দেওয়ার ডালির দোকান। দেখুন এখানে দেবাদিদেব মহাদেব দুহাত তুলে সবাইকে যেন অভয় প্রদান করছেন। কত সুন্দর দেবাদিদেব মহাদেবের এই মূর্তিটা। বাবার মূর্তি যেখানেই দেখুন, যেভাবেই দেখুন না কেন, মন এমনিই আমাদের সবার ভরে যায়। আর সেখানে বাবা দুহাত তুলে যেন সবাইকে অভয় দান করছেন। এত সুন্দর মূর্তি, দেখুন মূর্তিটা শুধু বাবার, মন দুহাত তুলে বলছে ভয় কী রে, আমি তো আছি, সেরকম ব্যাপার। এখানে কপিলমুনির একটি মূর্তি রয়েছে, রাজা সাগরের মূর্তি দেখতে পাচ্ছেন সামনে। এবার চলুন এগিয়ে যাই, যেখানে সবাই এসে পুণ্য স্নান করবে মোক্ষ লাভের জন্যে। সবাই আমরা মকর সংক্রান্তিতে এখানে মোক্ষ লাভের জন্যে আসি। যারা যারা আসবেন তাদের দেখিয়ে দিই ঘাটগুলি কিভাবে করা হয়েছে। এখানে কিন্তু এসে দেখতে পেলাম পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে বন্দোবস্ত করেছে। আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ যে এত বড় একটা মেলা, তার প্রশাসনিক দিক খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা যাতে হয় সেদিকে খুব নজর দেওয়া হয়েছে। চতুর্দিকে বাঁশ বেঁধে ব্যারিকেড করে রাখা হয়েছে, এবং এত বড় এলাকা, এই পুরো এলাকাটাকে তত্ত্বাবধানের জন্য যেরকম মিলিটারি আছে, সেরকম দেখলাম পুলিশ আছে। খুব সুন্দর ব্যবস্থা সব জায়গায়। তবে এখানে যারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, বাড়ির ছোট্ট বাচ্চাটিকে কিন্তু নিজের বাড়ির ফোন নম্বরটা লিখে তার পকেটে দিয়ে দেবেন এবং হাতে হাতে রাখবেন। যদি বাই চান্স কিছু হয়, সে যেন পুলিশ কাকুদের সহায়তা নিয়ে আপনাদেরকে খুঁজে নিতে পারে। চলুন পুরো মেলাটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখুন থাকার জন্যে হোগলা পাতা দিয়ে সব ঘর করে রেখেছে। এবার চলুন ঘাটের দিকে। এই যে সিধা নেমে গেলে ঘাট, অন্যান্য ঘাটগুলো কটা খোলা আছে, যে কটা খোলা পাবো সেগুলো দেখাবো। এই ঘাটটা আপাতত খোলা দেখতে পেলাম, এটাই ঢুকলাম, কারণ বেশিরভাগ জায়গায় তো কাজ হচ্ছে। এই যে দেখুন সব কিন্তু পুণ্য স্নানে এখন থেকেই শুরু করে দিয়েছে স্নান। যদিও দুপুর হয়তো নিত্যদিনের স্নানটাই করছে, কিন্তু এখানে এসে স্নান করছে মানে পুণ্য লাভের জন্যই করছে, সেটাই ধরে নিয়ে আপনাদের কথাটা বললাম। দেখুন এখানে সব কিন্তু স্নান করছে। এই সাগর দ্বীপে মকর সংক্রান্তি ছাড়াও কিন্তু প্রতিদিনই প্রায় ভালো লোক আসে। এখানে প্রচুর হোটেল হয়েছে, দেখতে পেলাম প্রচুর হোটেল আছে, এবং এখন হোটেলের ভাড়া বেশি হলেও অন্য সময় কিন্তু এখানে খুব অল্প মূল্যেই হোটেলগুলো থাকে। রামকৃষ্ণ মিশনের তো কথাই নেই, ওনাদের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, এবং খুব অল্প মূল্যে ওনারা সবার থাকার সুব্যবস্থা করে দেন, এবং ওই টাকার মধ্যে খাওয়া দাওয়াও থাকে। এই যে দেখুন সবাই স্নান করছে এখানে এই ঘাটে। আমরা কিন্তু একটু জল নিয়ে নিলাম, কারণ 14 তারিখ হয়তো আমরা আসতে পারবো না। এসে দেখছি ঘাটের একদম অপোজিটে বিরাট বড় একটা স্টেজ করা হয়েছে, কয়েক হাজার বক্স লাগানো হচ্ছে, প্রচুর লাইট, তার সঙ্গে সিসি ক্যামেরা সবই কিন্তু এখানে লাগানো রয়েছে। দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে, কারণ এখান থেকেই হয়তো অ্যানাউন্সমেন্ট হবে কোন আখড়া থেকে কোন কোন সাধুদের দল আগে স্নান করতে আসছে বা স্নান করে যাচ্ছে, বা কোনো কিছু
অ্যানাউন্সমেন্টও কিন্তু এখান দিয়ে হবে, যা প্রোগ্রাম হওয়ার এই স্টেজের উপরেই হবে, তাই এই স্টেজটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। চলুন এবার আমরা ভিতর দিকে আপনাদের নিয়ে যাই। এখানে এবছর কিন্তু এই মেলায় একটা নতুন সংযোজন হয়েছে, যেটা অন্যান্য বছর হয় না। এবছর এই মেলাতে অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে। সেই মন্দির, 7টা মন্দির, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো অবশ্য যদি খুঁজে পাই। মেলাটা প্রচুর বড়, এখন কত নম্বর গেট দিয়ে গেলে পাবো আর কোন জায়গায় করেছে এটাও একটা চিন্তার ব্যাপার। তার আগে যেখানে যেখানে থাকার ব্যাপার সেগুলো দেখিয়ে দিই। এই এখানে হোগলা পাতার বেড়া দিয়ে ঘর করা হয়েছে। টিএমসি মাঠ, মানে টিএমসির যত লোকজন আসবে তারা এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, অনলি ফর পার্টি অফিস। শুনতেই পাচ্ছেন, এটা টিএমসি মাঠ। যারা টিএমসি পার্টি থেকে আসবে তাদের জন্য কিন্তু এখানে থাকার এই ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর, এখানেই তারা থাকবে। অনেকগুলোই এখানে ঘর করা হয়েছে, আর পুরোটাই কিন্তু হোগলা পাতা দিয়ে করা, তার সঙ্গে বাঁশ। এই যে একটা ঘর খোলা রয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। নিচে খড় রয়েছে, তার উপর হোগলা পাতা দিয়ে করা। দেখুন ঘরটাকে, খুব সুন্দর ঘর। উপরে কিন্তু হোগলা পাতা, নিচে খড় দেওয়া রয়েছে ঠান্ডার জন্যে, কারণ এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই যে এখানে বাথরুমগুলো আছে, পিছনেই টয়লেট করে দিয়েছে। এই যে টয়লেট এদিকে। যে টিএমসির মেম্বাররা দেখতে পাচ্ছেন, এখানে হোগলা পাতা দিয়ে প্রচুর রেস্টরুম করা রয়েছে। এখানে সব দেখুন, সামনে বাঁশ বাঁধা হচ্ছে, মানে এখন আরও নতুন নতুন হোগলা পাতা বেড়া হবে। প্রচুর লোক। আর এখানে দেখুন, দূর থেকেই দেখা যাচ্ছে ঘাটের পাশে পাশে কিন্তু প্রচুর পুলিশ ওয়াচ টাওয়ার করা হয়েছে, যাতে সেখান থেকে প্রশাসনিক দপ্তরের লোকরা যাতে নজরদারি চালাতে পারে আপদ বিপদ সব কিছুর জন্য। এই যে ওয়াচ টাওয়ার, এখানে প্রচুর ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। প্রশাসনিক ব্যবস্থা খুবই সুন্দরভাবে গড়ে তুলেছেন, কারণ এখানে এত লাখো লাখো লোক আসবে, এইটা খুবই দরকার। আমাদের রাজ্যের তরফ থেকে এই সুন্দর ব্যবস্থাপনাটা করে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে এখানে পুণ্য স্নান করে কপিলমুনির আশ্রম দর্শন করে পুজো দিয়ে বাড়ি যেতে পারে, তার ব্যবস্থা করা হয়। খুব সুন্দর ব্যবস্থা। এই যে দেখুন, আবার এগিয়ে আসলাম, আবার একটা ওয়াচ টাওয়ার। ঘন ঘন ওয়াচ টাওয়ার রয়েছে সব জায়গায়। এখানে গেট নম্বর আলাদা আলাদা করে করা হয়েছে। এখানে প্রচুর সংখ্যক থাকার জায়গা রয়েছে, অস্থায়ী জায়গাগুলো। এই যে আরেকটি ঘাটের সামনে আমরা চলে এসেছি। এই ঘাটে যদিও দেখছি ঘিরে রেখেছে বাঁশ দিয়ে, সম্ভবত এত কাজ বা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হচ্ছে। এই যে এখানে দেখুন বাঁশ বাঁধা হয়েছে, এখানেও অস্থায়ী ঘর করা হবে। সব হোগলা পাতা রাখা রয়েছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে সব হোগলা পাতা দিয়েই এই অস্থায়ী ঘরগুলো করা হচ্ছে, এবং নিচে খড় দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা না লাগে, কারণ এখানে কিন্তু শীতটা প্রচুর। আর এখানে প্রচুর ঝড়ের বেগে কাজ হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। কারণ আর তো বেশি দিন সময় নেই, কারণ এই ইতিমধ্যেই সাধুরা সব চলে এসছে, প্রচুর দর্শনার্থী আসা শুরু হয়ে গেছে। প্রতি কটা ফেরিঘাটেই কিন্তু হাজার হাজার লোক দেখা যাচ্ছে। এই যে ঘাটটি দেখুন, এখন ঘাটটি ফাঁকা লাগছে, এরপর কিন্তু এই ঘাটটা মধ্যে দাঁড়ানোর জায়গা থাকবে না, এত ভিড় হয়ে যাবে। চলুন আমরা আজকে আপনাদেরকে যতটুকু আমরা দেখতে পাবো আমরা দেখাবো, কারণ আমরা দিনে দিনেই চলে যাব। সামনে একটা কাঠের রুম, সুন্দর একটা কাঠের রুম। জানি না এটা নিশ্চয়ই স্থায়ী রুম, হয়তো এখানকার কর্মকর্তা যারা, তারা হয়তো এখানে এসে রাত্রে বসবাস করে, তার জন্য এই রুমটি করা হয়েছে। খুব সুন্দর কাঠের, সামনে বাগান, দেখেই বোঝা যাচ্ছে কোনো কর্মকর্তাই হয়তো এখানে এসে থাকবেন, কিন্তু জানি না এটা কিসের জন্য করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিলিটারিদের ক্যাম্প করা রয়েছে।
এই প্রশাসনিক ডিপার্টমেন্টটা খুব সুন্দরভাবে সাজানোর জন্য মিলিটারির দরকার, কারণ কয়েক লক্ষ লক্ষ লোক আসবে এখানে। মিলিটারির অবশ্যই দরকার আছে, প্রচুর ক্যাম্প। এদিকে দেখুন দোকান ভর্তি। আমরা এইসব রাস্তাগুলো কেন ঘুরছি আপনাদেরকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 7টা এখানে নাকি এবছর নতুন মন্দির করা হয়েছে। নতুন বলতে অস্থায়ী মন্দির, খুব সুন্দরভাবে মন্দিরগুলো করা হয়েছে। এখানে দেখুন মোবাইল চার্জের জন্যেও জায়গা করে রেখেছে। মাত্র 10 টাকার বিনিময়ে আপনি আপনার মোবাইলটি এখানে চার্জে বসাতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থাপনা। শুধু এখানে না, আরও 2-3 জায়গায়ও আমরা দেখলাম এরকমই। বাঁদিকে দেখুন এখানে কিন্তু খাওয়ার হোটেল, ভাত থেকে শুরু করে সবই পাবেন এখানে। খাওয়ার হোটেল আছে, অনেক দোকান আছে, এমনকি এখানে বাজার আছে। কেউ যদি মনে করে রান্না করে খাবেন, বাজার করে এখানে সামনে কাঠ কিনতে পাওয়া যাচ্ছে। কাঠ দিয়ে জ্বালানি হিসাবে কাঠও পেয়ে যাবেন, রান্না করেও খেতে পারেন। এখানে ব্যবস্থাপনায় কিন্তু কোনো কম নেই, সব কিছু আছে। যা একটু খুঁজে নিতে হবে, কারণ মেলাটা প্রচুর বড়, একটু হাঁটতে হবে, একটু খুঁজতে হবে। তো চলুন, আমরা সামনে দেখতে পেয়েছি মন্দিরগুলো, আপনারা মন্দিরগুলো দেখাই। আমরা এসে গেছি মন্দিরের সামনে। দেখুন 7-7টা মন্দির বলছিলাম। ঢুকেই জগন্নাথ দেবের মন্দির, ভিতরে সামনে বাস দেওয়া রয়েছে, আমরা ঢুকতে পারছি না। এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনই ওখানে বিরাজমান। মহাপ্রভুর মন্দিরটা এখানে দেখুন একদম মাঝখানে। তাছাড়া অন্যান্য মন্দিরগুলো আছে। দেখুন দক্ষিণেশ্বরের মন্দির, তার পাশে আছে লোকনাথ বাবার মন্দির, এদিকে কালীঘাটের মন্দির, সবই আছে। দেখুন 7-8টা মন্দির এত সুন্দরভাবে এখানে করেছে। অস্থায়ী মন্দিরগুলো দেখুন, মন্দিরগুলো সব। এই মন্দিরগুলোর কথাই আপনাদের বলছিলাম যে এবছর নতুন সংযোজন এই সাগরে। যারা আসবেন তারা এই মন্দিরগুলো দর্শন করে যাবেন, খুব সুন্দর করেছে। অস্থায়ী মন্দির হলেও দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মন্দিরগুলো, দেখে মনে হচ্ছে না যে অস্থায়ী। দেখুন মন্দিরগুলো কি সুন্দরভাবে করেছে, 7-8টা মন্দির। দেখুন আমরা গঙ্গাসাগরে আসলাম, আপনাদের সব কিছুই দেখালাম, কারণ একটা কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখন দিন পাল্টেছে, সময় পাল্টেছে, যুগও চেঞ্জ হয়েছে। এখন কিন্তু বলা যেতেই পারে সব তীর্থ বারবার, সঙ্গে গঙ্গাসাগরও প্রতিবারই আসা যায়। হ্যাঁ, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার যেখান দিয়ে আসবেন, কারণ কিন্তু আসাটা কিন্তু খুবই সহজ। একটু ভিড় হয়, ট্রেন, তারপরে আপনারা নদীপথ পাড়ি দিয়েই কিন্তু চলে আসতে পারেন খুব সহজেই গঙ্গাসাগরে। এখানে এই যে খাবারের হোটেলগুলো, মাত্র 70 টাকায় আপনারা সবজি ভাত পেয়ে যাবেন, মাছ ভাত 90 টাকা। এখানে আপনারা যেরকম চাইবেন সেরকম খাবার দাবার আছে, খুব সুন্দর ব্যবস্থা। এখানে সব কিছুই পাবেন। আমরা আপনাদের আজকে সবই দেখিয়ে দিলাম, এবার হাসপাতালটাও দেখিয়ে দিই। এখানে অস্থায়ী হাসপাতাল খোলা হয়েছে। আপনাদের একটা কথা বলে দিই, যেগুলো খুঁজে পাবেন না সেগুলো দেখবেন উপরে এই যে সাদা বড় বড় বেলুন দিয়ে উপরে টানিয়ে রেখা হয়েছে, এবং বেলুনের মধ্যে লেখা রয়েছে কোথাও হাসপাতাল, কোথাও যেটা খুঁজে পাচ্ছেন না সেটা দেখবেন উপর দিকে তাকাবেন, আপনারা বেলুনগুলো দেখতে পাবেন। আমরা কিন্তু এবার বাড়ির দিকে এগোবো, সামনে থাকার জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিন, রামকৃষ্ণ মিশন, খুব এখানে এসেও আপনারা থাকতে পারেন। আমরা বেরিয়ে গেলাম। আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের বলবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে, নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। সবাই ভালো থাকবেন। আর কে কে যাচ্ছেন গঙ্গাসাগরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায়, নতুন ঠিকানায়, নতুন কোনো